নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন অসামান্য লেখিকা সুচিত্রা ভট্টাচার্য রচিত গল্প সহেলি। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত সহেলি। গতকাল পর যে দেখা হলো সহেলির সঙ্গে, তাও কিনা কলকাতায় নয়, দিল্লি, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, ভূভারতের কোথাও নয়, 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এসে এই সুদূর আমেরিকায়। না, পৃথিবীটা সত্যিই গোল। হাতের কফির কাপ প্রায় চলকে যাচ্ছিল। বিস্মিত মুখে বললাম, তুই তুই এখানে? সহেলি মুচকি মুচকি হাসছে। আমি তো এখানেই থাকি রে, আমি তো এখন আটলান্টারই বাসিন্দা। হুমা, তাই? কবে এলি এ দেশে? সে তো অনেক কাল হলো রে, তা নয় নয় করে প্রায় 10 বছর কেটে গেল। বলিস কি, আমি তো জানতাম তোরা দিল্লির ওদিকে আছিস। মৈনাক বড় কোনো কোম্পানিতে চাকরি পেয়ে নয়ডা চলে গেছে। নয়ডা নয় রে, গাজিয়াবাদ। ওখানে 3-4 বছর থাকার পরেই তো। ও। মনটা সামান্য উদাস হয়ে গেল। কি কাণ্ডই দেখ, বন্ধু বান্ধবদের কোনো খবরই আর পাই না। পাস না নাকি রাখিস না? সহেলি চোখ টিপল। তুই তো এখন কত বিখ্যাত হয়ে গেছিস, আমরা সব এলেবেলে বন্ধু তোর। যা, কি যে বলিস, ছিলাম পুঁটি মাছ, হয়েছি মৌরলা। সাইজ যা ছিল তাই আছে, বাজারে সামান্য একটু ভাও বেড়েছে, এই যা। হুম, খুব বিনয় হচ্ছে। তোর কণ্ঠসুধা পান করার জন্য আটলান্টার বাঙালিরা কিরকম হাপিত্তেশ করে বসেছিল জানিস? এমন স্তুতি কার না ভালো লাগে। তবে আমার কান এখন এ ধরনের প্রশস্তিতে অভ্যস্ত হয়ে গেছে। আবৃত্তিকার হিসাবে 2 বাংলা জুড়ে আমার আজকাল যথেষ্ট নামডাক। হিল্লি দিল্লি বহু জায়গা থেকে অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ আসে ঘন ঘন। এবার আমেরিকাতে উড়ে আসাও এই আবৃত্তির সুবাদেই। এসে দেখছি এই আটলান্টাতেও আমার ভক্তের সংখ্যা নেহাত কম নয়। অজস্র অটোগ্রাফ বিলোতে হচ্ছে, স্টলেও হু হু করে ক্যাসেট বিক্রি হচ্ছে আমার। এই তো এইমাত্র প্রোগ্রাম শেষ করে স্টেজ থেকে নামতেই প্রায় মব হওয়ার উপক্রম। তবু ছোটবেলার বন্ধুর মুখে প্রশংসা শুনতে একটু তো লজ্জা করেই। প্রসঙ্গ ঘুরিয়ে বললাম, মনে আছে তোর আমাদের লাস্ট কবে দেখা হয়েছিল? নেই আবার? সেই যে রাকার বিয়েতে। কত বছর হলো বলতো? তা 15-16 তো হবেই। সত্যি দিন যায় না ঝড় যায়। মনে আছে বন্ধুরা মিলে কি হই হুল্লোড় করেছিলাম সেদিন? সারা রাত বাসর জাগা হয়েছিল। দারুণ জমেছিল। তোর পুঁচকেটাও তো আমাদের সঙ্গে তাল মিলিয়ে। ম্যাডাম, সে আর পুঁচকে নেই, বুবুন এখন রীতিমতো ম্যান, 20 বছরের যুবক। তা তো হবেই। অডিটোরিয়ামের বাইরে লাউঞ্জের মতো জায়গাটায় ইতস্তত চেয়ার ছড়ানো। একটা চেয়ার টেনে বসলাম আমি। আমার মেয়েই তো দেখ না, 14 হবে। তুই কিন্তু একটা ফাউল করেছিস কাবেরী। সহেলি মুখোমুখি বসলো এবার। ফুস করে বিয়েটা সেরে ফেললি, জানালিও না একবারও, নেমন্তন্নও করলি না। আমি খবর পেয়েছিলাম জয়ীর কাছ থেকে, তাও তোর বিয়ের প্রায় 4 মাস পর। কাউকে জানাতে পারিনি রে, এমন হচপচ করে বিয়েটা হয়েছিল আমাদের। হচপচ মানে কি খিচুড়ি? প্রায় সেরকম বলতে পারিস। প্রতীক কুমার তখন চুল উড়ো উড়ো ঘুরে বেড়াতে ভালোবাসেন।
আর দিস্তে দিস্তে কবিতা লিখছেন। নো চাকরি, নো রোজগার, কোন বাপমা ওরকম ভ্যাগাবন পাত্রর সঙ্গে বিয়ে দিতে রাজি হয় বলতো? অগত্যা গৃহত্যাগ, গাঁট ছাড়া। ঠোঁট টিপে হাসলাম। পরে অবশ্য বাবা মা মেনে নিল। দিনক্ষণ দেখে নমো নমো করে অনুষ্ঠানও হলো, 7 পাকও ঘুরে নিলাম। এখন তো জামাইকে মা চোখে হারায়, জানিস তো। টিভি খুললেই যখন তখন জামাইয়ের মুখ। জামাইও খুব দেখভাল করে। তোর বড় টিভি স্টার? না না, তুই যেরকম ভাবছিস সেরকম নয়। দূরদর্শনে চাকরি করে, প্রোগ্রাম প্রডিউস, প্রোগ্রাম কন্ডাক্ট। প্রতীককে ছোট করা হচ্ছে ভেবে তাড়াতাড়ি কথাটা সামনে নিলাম। অবশ্য কবি হিসাবেও প্রতীকের এখন খুব নাম। বাহ বাহ, বর কবি, বউ আবৃত্তিকার, বউয়ের হাতে মাইক, বরের হাতে মিডিয়া। সহেলি ভ্রুভঙ্গি করল। ফ্যান্টাস্টিক জুটি বানিয়েছিস তো, একেবারে মেট ফর ইচ আদার। ইঙ্গিতটা আমার ভালো লাগলো না। আমি যে নিজের জোরেই একটু একটু করে আবৃত্তির জগতের নাম করেছি, এ কথা লোকজনকে বিশ্বাস করানো যে কঠিন হয় এক এক সময়, সে কথা আমার জানা। প্রতীক কোনোদিনই আমার খুঁটি ছিল না। আমিও প্রতীকের সিঁড়ি নই কখনোই। পেশাগতভাবে সর্বদা আমরা যে যার জায়গায় থাকি, পরস্পরের পেশাকে সম্মান করি। তবে এ কথা সহেলিকে বলতে যাব কেন? এত কথা ওকেই বা বোঝানোর কি প্রয়োজন? তাই আলগাভাবে বললাম, বাদ দে বাদ দে, আমার কথা বাদ দে। তোর খবর বলতো, ছেলে কি করছে? ওই পড়ছে কলম্বিয়া ইউনিভার্সিটিতে। ও বেশ তো। ফাংশনে আসেনি? না রে, প্রায় উইকেন্ডেই আসে, এ সপ্তাহে আর পারল না। সামনে সেমিস্টার এক্সাম, পড়াশোনার খুব চাপ আছে। ও, তা তোর বরটি কোথায়, শ্রীমান মৈনা? আছে তার মতো নিজের জগতে। তার মানে সেও আসেনি? হয়তো এসেছে, হয়তো আছে এদিক ওদিক, বলতে পারবো না রে। কথার সুরে কেমন যেন খটকা লাগলো, তবু হালকা চালেই বললাম, আচ্ছা, এখনো কি মৈনাক সে আগের মতোই ফক্কর আছে? বিটকেল বিটকেল জোক শোনায় আর নিজেই হেসে গড়াগড়ি খায়? না রে, মানুষ কি চিরকাল একই রকম থাকে? সহেলের মুখ যেন সহসা ম্লান। বিড়বিড় করে বলল, বদলে যায়, মানুষ বদলে যায়। মানে? মৈনাক এখন নিজেই একটা জ্যান্ত জোক রে, নিষ্ঠুর ঠাট্টা। অজান্তেই ভুরু কুঁচকে গেল আমার। তাও ঠোঁটে একটা হাসি টেনে বললাম, কেন রে, মৈনাক কি এখনো খুব কেজো হয়ে আছে? ধূসর মানব, রামগরুর টাইপ? সহেলি একটুক্ষণ চুপ করে রইল, তারপর একটা শ্বাস ফেলে বলল, আমরা আর একসঙ্গে থাকি না রে। সে কি, কেন? বলছে না। সহেলি নখ খুঁড়ছে। আমি ডিভোর্স স্যুট ফাইল করেছি রে। স্তম্ভিত হয়ে গেলাম। বলে কি সহেলি? মৈনাকার সহেলির প্রেম তো একসময় কিংবদন্তি ছিল। আমরা ঠাট্টা করে বলতাম কিউ জুটি। সেই সহেলি ডিভোর্স করছে 44-45 বছর বয়সে, একসঙ্গে এতকাল ঘর করার পর, তাও কিনা এই বিদেশে এসে। প্রায় মধ্য বয়সে পৌঁছে কি এমন গন্ডগোল হলো দুজনে? ঝপ করে জিজ্ঞাসা করতে পারলাম না। একটা বয়সের পর পুরনো বন্ধুর ব্যক্তিগত জীবনে বেশি উঁকি দেওয়া বোধহয় ঠিক নয়। তাছাড়া আমরা তো আর এখনো সেই প্রথম যৌবনের সখীটি নেই। হুটহাট প্রশ্নবান হানতে সংকোচ হতেই পারে। তার উপর সময়ের পাঁচিল উঠে গেছে দুজনের মধ্যে। দীর্ঘ অদর্শনে তৈরি হয়েছে দূরত্ব। সহেলি চুপ মেরে গেছে। আমিও জোর করে আর কথা বাড়ানোর সুযোগ পেলাম না। আধুনিক গানের অনুষ্ঠান শেষ হয়েছে এইমাত্র।
এবার উচ্চাঙ্গ সঙ্গীতের পালা। ক্ষণিক বিরতি পেয়ে শ্রোতা দর্শক অনেকেই উঠে আসছে অডিটোরিয়াম ছেড়ে। তাদের কেউ কেউ এগিয়ে এলো আমার সঙ্গে আলাপ পরিচয় করতে। উদ্যোক্তারা ঘন ঘন আসছে, জিজ্ঞেস করছে আমার কোনো অসুবিধে হচ্ছে কিনা। সহেলিকে ভুলে আত্মসচেতন হয়ে পড়লাম আমি। জবাব দিচ্ছি মেপে মেপে। ঠোঁটে মেখে নিয়েছি যান্ত্রিক ইলাস্টিক হাসি। তাকিয়ে তাকিয়ে আমেরিকার বাঙালিদেরও দেখছিলাম। প্রত্যেকেই সুসজ্জিত। নারী পুরুষ অধিকাংশের পরনেই খাঁটি বাঙালি পোশাক। পাজামা পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি, শাড়ি। কথাও বলছে সবাই নিখাত বাংলায়। দেখতে মজা লাগে বেশ। প্রবাসে এরা প্রায় সবাই রীতিমতো প্রতিষ্ঠিত। পাকাপাকিভাবে হয়তো কোনোদিনও দেশে ফিরবে না, তবু শিকড়ের প্রতি একটা টান বুঝি এদের রয়েই গেছে। তারই আকর্ষণে বছর বছর এই জমায়েত, এই বঙ্গ সম্মেলন। দেশ থেকে নামি দামি শিল্পী সাহিত্যিকদের উড়িয়ে আনা হয়। বিদেশে বসেও দেশের মাটির গন্ধ পাওয়ার শৌখিন কিন্তু কি অকৃত্রিম বাসনা। শরৎ বাদন আরম্ভ হতেই দ্রুত লাউঞ্জ ফাঁকা। সহেলিও আবার আগের মতোই স্বাভাবিক। ঘড়ি দেখতে দেখতে বলল, 6টা বাজলো, কি করবি এখন? এখানেই বসে থাকবি? তাই তো ভাবছি। আলগা আড়ামোড়া ভাঙলাম। হোটেলে ফিরে গেলে হয়, জেটল্যাগ কাটেনি এখনো, ঘুম ঘুম পাচ্ছে। এখনো জেটল্যাগ? কাল তো সারাদিন পড়ে পড়ে ঘুমিয়েছিস। মা, তুই জানলি কি করে? কাল অফিস থেকে 2বার তোর হোটেলে ফোন করেছি, 2বারই সেম রিপ্লাই, সরি ম্যাডাম ঘুমোচ্ছেন, ডাকা বারণ। আরে কি করব বল, তোদের আমেরিকা কি কম দূর? প্লেনেই তো বসে থাকতে হলো 18 থেকে 20 ঘন্টা। কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে আমস্টারডাম, সেখান থেকে ডেট্রয়েট, ডেট্রয়েট থেকে আটলান্টা। জান একেবারে নিকলে গেছে। বলেই একটু থমকালাম। তুই তুই জানতিস আমি কোথায় উঠেছি? সম্মেলনের গেস্টরা কোথায় থাকবে সেটা জানা কি এমন কঠিন? তাছাড়া আমার স্পেশাল ইন্টারেস্টও ছিল। তুই। ছটপট করছিলাম কবে তোর সাথে দেখা হবে। কালই তাহলে সোজা হোটেলে চলে এলি না কেন রে? হয়ে উঠল না, অফিস থেকে বেরোতে লেট হলো যে। তাছাড়া সন্ধেবেলা 8:30টার মধ্যে আমায় বাড়ি ফিরতে হয়। কেন, ওরকম বাঁধা টাইম কেন? আছে আছে, কারণ আছে। অনেকক্ষণ পর সহেলি মুচকি হাসল। 8:30 থেকে 9টার মধ্যে আমার একটা ফোন আসে। ফোনটা আমায় অ্যাটেন্ড করতেই হয়। কার ফোন? আছে একজন। সহেলির ঠোঁটে রহস্যের হাসি। চল আমার সঙ্গে, গেলেই দেখতে পাবি। এখন তোর বাড়ি যাব? অবশ্যই। আমি থাকতে আটলান্টায় এসে তুই হোটেলে স্টে করবি? আমি তো ডিসাইড করেই এসেছি, আজ তোকে হাইজ্যাক করে নিয়ে যাব। অস্বস্তিতে পড়ে গেলাম। বললাম, যা, তাই হয় নাকি? উদ্যোক্তারা এক ধরনের বন্দোবস্ত করেছে, তাদের না বলে কয়ে হুট করে। কিচ্ছু হবে না, এখানে কর্তা বলতে তো রথিন সেন। আমি রথিনদাকে ইন্টিমেট করে দিচ্ছি। বলি আঁচল গুছিয়ে হনহনিয়ে অডিটোরিয়ামে ঢুকে গেল সহেলি। মিনিট 5 মধ্যেই উচ্ছ্বসিত হয়ে ফিরে এলো। চল চল, হোটেল থেকে তো লাগেজ তুলে নিয়ে বেরিয়ে পড়ি। এখন থেকে আটলান্টায় তুই আমার কবজায়, বুঝলি? উঠে পড়। এরপর কি আর না বলা যায়? অবশ্য মনে মনে আমার ভালোই লাগছিল। এখানে এসে হোটেল বাস মোটেই আমার মনোপুত হয়নি। জীবনে এই আমার প্রথম বিদেশ সফর। এরা তুলেছেও এক 70 তলা জাম্বো হোটেলে। ওখানে থাকা কি আমার পোষায়? তার চেয়ে বন্ধুর বাড়ি ঢের ঢের আরামের। প্রকাণ্ড একটা কম্পাউন্ডের ভূগর্ভে অডিটোরিয়াম। দুবার এসকেলেটরে চড়ে উঠলাম পৃথিবীতে। বাইরে এসে দাঁড়িয়েছি মুক্ত হাওয়ায়। সামনে প্রশস্ত চাতাল, চাতাল পেরিয়ে রাস্তা। ওপারে অতিকায় হোটেল, পাশে বিশ্ববিখ্যাত CNN-এর সদর দপ্তর।
সে এক প্রকাণ্ড বাড়ি। আমেরিকানরা বুঝি কোনো কিছুই ছোট বানাতে পারে না। সহেলি গাড়ি রেখেছে বেশ খানিকটা দূরে। ফুটপাত ধরে হাঁটছি দুজনে। রাস্তার গায়ে একটা পার্ক পড়ল। এই পার্কেই নাকি আটলান্টা অলিম্পিকের সময় বোমা ফেটেছিল। এখন সেখানে কনসার্ট চলছে জোর। উদ্দাম নাচাগানা করছে একদল কৃষ্ণাঙ্গ তরুণ তরুণী। একেই কি বলে ছবি বদলে যাওয়া? কালো মেয়েদের সাজ পোশাকও ভারী মজাদার। প্যান্ট পরেছে না প্যান্টটি বোঝা দেয়। ঊর্ধ্বাঙ্গ প্রায় টপলেস। চুলে নানান বর্ণের অজস্র সরু সরু বিনুনি, ফাঁক দিয়ে দিয়ে মাথার খোল দৃশ্যমান। আজ শনিবার, সপ্তাহান্তের ছুটি। বেপরোয়া যৌবন উপচে পড়েছে হাসি আর গানে। দেখতে দেখতে পা থমকে গিয়েছিল। সহেলি হ্যাচকা টান মারল। কিরে চল, বললাম না তোকে 8:30টার মধ্যে আমায় বাড়ি ফিরতে হবে। সন্দিগ্ধ চোখে তাকালাম। কিসের এত তাড়া তোর? 8:30টায় কোন ভিআইপির ফোন আসে তোর? চারিদিকে এখন চমৎকার একটা বিকেল। সূর্য এখানে পাটে যায় প্রায় রাত 9টায়। মনোরম আলোয় ছেয়ে আছে পথঘাট। শেষ বিকেলের সেই আলোতে ক্ষণিকের জন্য উদ্ভাসিত হলো সহেলির মুখখানা। তারপরেই কেমন ছায়া ছায়া মাখা গলায় বলল, ছেলেটা ওই সময় রোজ একবার করে ফোন করে রে। বুবুনি এখন আমার ভিআইপি, আমার একমাত্র সম্বল। শুধু ওর জন্যই না আমার বেঁচে থাকা। ছোট্ট কটেজ টাইপ বাড়ি, সামনে এক ফালি সবুজ লন, আর 5টা বাড়ির মতোই টেকোনা ছাদের ঢালে কালচে মেরুন টালি। প্যারাপেট ভেদ করে মাথা তুলে আছে খান 2-3 চিমনি। মসৃণ ড্রাইভওয়েটা সামান্য চড়াই। রাস্তা থেকে সোজা উপরে উঠে গেছে গ্যারেজে, ঠিক যেন ইংরেজি ছবির দৃশ্য। ঝকঝকে লেক্সাস গাড়ির ড্রাইভিং সিটে বসে রিমোট টিপল সহেলি। সরসর করে উঠে গেল গ্যারেজের শাটার। ভেতরে গাড়ি ঢুকিয়ে সিটবেল্ট খুলতে খুলতে বলল, দাঁড়া, আগে আমি নেমে আলো টালো জ্বালাই। অন্ধকার নামো নামো করছে। গ্যারেজের ভেতরটায় আবছায়া। লাইট জ্বলতেই নজরে পড়ল বিস্তর মালপত্র ছড়ানো রয়েছে। বড় একখানা টেবিল, একটা কাঠের আলমারি, 2-3টে বেঁটে বেঁটে চেয়ার। গাড়ি থেকে নেমে বললাম, গ্যারেজে এত ফার্নিচার রেখেছিস যে বড়, রিমডেলিং করাচ্ছিস? সহেলি কাজে ব্যস্ত। গাড়ির পেছনের দরজা খুলে আমার লটবহর নামাচ্ছে। অবলীলায় 2খানা ওজনদার সুটকেস দুহাতে তুলে নিয়ে বলল, না রে, ওগুলো মৈনাকের মাল, ঘর থেকে দূর করে দিয়েছে। তুই আমার পিছু পিছু আয়, আমি আগে বার্গলারি অ্যালার্মটা অফ করছি। মৈনাকের আসবাব বার করে দেওয়া আর বার্গলারি অ্যালার্ম অফ করা দুটোই যেন সহেলির কাছে নেহাতি তুচ্ছ সাংসারিক খুঁটিনাটি। অবাক হয়ে দেখছিলাম সহেলিকে। যত দেখছি ততই চমকিত হচ্ছি। কত বদলে গেছে মেয়েটা। আগে কি নাজুক নাজুক ছিল, ভীতু ভীতু, আর এখন রীতিমতো হাট্টা কাট্টা বীরঙ্গনা। কেমন সাবলীল ভঙ্গিতে চালিয়ে নিয়ে এলো প্রকাণ্ড গাড়িখানা। স্পিডোমিটারে কাঁটা তো মাঝে মাঝেই 80-90 মাইল ছুঁই ছুঁই। গ্যাস স্টেশনে ঢুকে গোবদা নজলখানা ধরে দিব্যি তেল ভরে নিল গাড়িতে। ঝড়ের মতো আমায় উড়িয়ে নিয়ে এলো শহরের অন্য প্রান্তে। না, এই সহেলি আমার একান্ত অচেনা। বাড়িতে ঢোকা মাত্র আরো বেশি ব্যস্ত হয়ে পড়ল সহেলি। কিছুতেই আমার হাত লাগাতে দেবে না। টেনে টেনে আমার সুটকেস 2খানা ঘরে ঢোকালো। একবার টয়লেটে ঢুকে আমার জন্য তোয়ালে সাবান বার করলো। একবার দৌড়ে গেল কিচেনে কফির পানি বসাতে। তারপর ছোটাছুটি যেন চঞ্চল কাঠবিড়ালিকেও হার মানায়। ঘুরে ঘুরে বাড়িখানা আমি দেখছিলাম। নরম কার্পেটে মোড়া মেঝে, ওক কাঠের দেওয়াল। ঘরগুলো তেমন বড় নয় বটে, তবে ছিমছাম সাজানো। ড্রয়িং রুমখানা তো রীতিমতো নয়নলোভন। কোনায় কোনায় কাগজের ফুলের চমৎকার ঝাড়। দেওয়াল বেয়ে লতিয়ে উঠেছে পাতাবাহার। শোকেসে চমৎকার সব কিউরি, শরীর ডুবিয়ে দেওয়া সোফা, সুদৃশ্য সেন্টার টেবিল। শোকেসের মাথায়
ছেলের ছবিও রয়েছে, ফ্রেমে বাঁধানো, নানান বয়সের। মায়ের গলা জড়িয়ে ধরে বুবুন, একা বুবুন, হাস্যমুখ বুবুন। কিন্তু মৈনাক কোথাও নেই। সহেলির গোটা বাড়ি শীততাপ নিয়ন্ত্রিত। বাইরে যথেষ্ট গরম আছে, কিন্তু ভেতরটায় বেশ হিমহিম ভাব। আমার শীত শীত করছিল। পা গুটিয়ে বসলাম সোফায়। ভাবছি, বাড়িটা বড্ড নিঝুম। এমন একটা ফাঁকা বাড়িতে সহেলি একা একা কি করে থাকে? সহেলি কফি নিয়ে এসেছে। ধুমায়িত কাপ হাতে ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করল, কিরে, কেমন দেখছিস আমার সংসার? মার্ভেলাস। তোর অসুবিধে হবে না তো? কিসের অসুবিধে? না মানে, অমন রাজকীয় হোটেল ছেড়ে এলি যে। দুস, হত কেতার হোটেলে বাস আমার পোষায় না। কফির পেয়ালায় বড়সড় চুমুক দিয়ে বললাম, জানিস, পরশু রাত্রে আমার একটা বিশ্রী আনক্যানি ফিলিং হচ্ছিল। দেখলি তো রুমটা একেবারে 56 তলায়। এসেই জানলার পর্দা সরিয়ে একবার দেখতে গিয়েছিলাম। চারিদিকে আলোর রোশনাই দেখতে বেশ লাগছিল। হঠাৎ নিচের দিকে চোখ পড়তেই, ইস, কি অতল খাদ! সঙ্গে সঙ্গে গা শিরশির করে উঠেছে। ভো ভো করছিল মাথা। সারা রাত খালি মনে হচ্ছিল, এত উঁচুতে আছি, যদি এক্ষুনি পড়ে যাই। এদেশে বাস করলে ওই অনুভূতিটা সারাক্ষণই নিয়ে বেড়াতে হয়। কেন? সহেলি কি যেন একটা উত্তর দিতে যাচ্ছিল, তখনই টেলিফোনের ঝনঝন। দৌড়ে গিয়ে ফোন তুলল সহেলি। রিসিভারে হাত চেপে বলল, টায়ার্ড লাগলে ঘরে গিয়ে একটু শুয়ে নে, টয়লেটে গিয়ে ফ্রেশ হয়েও আসতে পারিস। উঠতে ইচ্ছে করছিল না। সোফায় হেলান দিয়ে চোখ বুঝলাম। মা ছেলের সংলাপের টুকরো টুকরো অংশ কানে আসছিল। বুবুনের সারাদিনের কর্মকাণ্ডের বিবরণ পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিচ্ছে সহেলি। কি খেয়েছে ছেলে, কি করলো আজ, ব্যাংক থেকে টাকা পয়সা তোলা নিয়েও কি যেন পরামর্শ দিল বুবুনকে। আমার গল্পও শোনাচ্ছে সবিস্তারে। বুবুনও কি যেন জিজ্ঞেস করলো। হ্যাঁ করে জবাব দিল সহেলি। কথা শেষ করে বসে আছে ঝুম হয়ে। খানিক পরে আপন মনেই বলে উঠল, জানিস তো কাবেরী, ছেলেটার জন্য আমার খুব কষ্ট হয় রে। বললাম, তা তো হবেই। ছেলেকে ছেড়ে এভাবে একা একা থাকা। না রে, আমার কথা ভেবে বলছি না, বুবুনের কথা বলছি। আমাকে নিয়ে সবসময় এত দুশ্চিন্তা করে না ছেলেটা। এই তো জিজ্ঞেস করছিল, বাবা আজ সম্মেলনে এসেছিল কিনা, আমার সঙ্গে দেখা হয়েছে কিনা। সর্বক্ষণই আতঙ্ক। এই বুঝি মৈনাক আমায় কোনো অপমান করল। চোখের সামনে দেখেছে তো আমাকে কি যন্ত্রণাটাই না সহ্য করতে হয়েছে। সহেলি নাক টানল। সব থেকে কি খারাপ লাগে জানিস, বাবাকেও এখনো মনে প্রাণে ঘেন্না করে। অথচ ওই বাবা কদিন আগে ওর প্রাণ ছিল। সবচেয়ে প্রিয় মানুষের পতন দেখলে ওই বয়সের ছেলেদের কি সাংঘাতিক রিয়াকশন হতে পারে তুই ভাব। কতটা অপমান, কতটা লজ্জা। সহেলির গলা ধরে এসেছে। উঠে গিয়ে পাশে বসলাম। হাত রেখেছি পিঠে। কি হয়েছিল বলতো তোদের? কেন এমনটা হয়ে গেল? সে এক লম্বা কাহিনী, কোত্থেকে যে শুরু করি। গত বছরের আগের বছর আমি আর বুবুন দেশে গিয়েছিলাম মাসখানেকের জন্য। মার শরীরটা খুব খারাপ হয়েছিল, প্লাস দিদির মেয়েটারও বিয়ে ছিল। মৈনাক কিছুতেই গেল না। ওর অফিসে নাকি ভয়ঙ্কর চাপ, কিছুতেই ছুটি নেওয়া যাবে না। ফিরে এসেও প্রথমটা কিচ্ছু বুঝতে পারিনি। হঠাৎ এক সময় নজরে পড়ল মৈনাক যেন কেমন বদলে গেছে। অফিস থেকে অনেক রাত করে বাড়ি ফেরে। উইকেন্ডে
উদ্ভট কোনো অছিলায় দুমদাম ভ্যানিশ হয়ে যায়। ড্রিঙ্কের মাত্রাটাও বেড়ে গেছে। কাছে আসতে চায় না, আদর করতে গেলে বিরক্ত হয়। কিরকম যেন একটা বিপদের গন্ধ পাচ্ছিলাম। একদিন ভালো করে চেপে ধরতেই চড়াং করে রেগে গেল। হুড়হুড় করে সব বলে দিল যে সে একজন অন্য মহিলাকে ভালোবাসে, তাকে ছাড়া সে কিছুতেই থাকতে পারবে না। আমি যেন ওকে কোনোভাবে বোর না করি। শুনে তো আমার মাথায় বজ্রাঘাত। খুব কান্নাকাটি করেছিলাম। তাই বুঝি ওর একটু করুণা হয়েছিল। সমঝোতা করে বলল, অ্যাফেয়ার যখন একটা হয়ে গেছে এখন তো আর উপায় নেই, একটু সময় দাও, আস্তে আস্তে সরে আসবো। আমিও কি নির্বোধ ভাব, কথাটা বিশ্বাসও করে ফেললাম। তারপর 3 মাস পর আবিষ্কার করলাম সবই চালিয়ে যাচ্ছে লুকিয়ে চুরিয়ে। তারপর তো আর লুকিচুরিটা আর রইল না। সেই মহিলার বাড়িতেই পড়ে থাকে দিনরাত, সারাক্ষণ মদে চুর। আমি আর বুবুন গিয়ে কতদিন রাত বিরেতে ওই মহিলার বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি মৈনাককে। শেষ ঘাটা দিল কবে জানিস? গত ডিসেম্বরে। হঠাৎ একদিন দুপুরবেলা আমার অফিসে ফোন। আমি আর চন্দ্রা কন্টিনেন্ট ট্যুরে যাচ্ছি। অনর্থক উতলা হয়েও না, 1 মাস 2 পরে ফিরব। ভাব ভাব তুই ইনসাল্টটা। তখনও টের পাইনি আরো কত বড় সর্বনাশ হয়ে গেছে। আমার মুখে কথা সরছিল না। এর পরেও সর্বনাশের কি বাকি থাকে? অস্ফুটে বললাম, কি করেছে? আমাকে নিঃস্ব করে দিয়ে গেছে রে। নেক্সট উইকে ব্যাংকে গিয়ে আবিষ্কার করলাম আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট একেবারে শূন্য। আমাদের জমানো সর্বস্ব তুলে নিয়ে গেছে যাওয়ার সময়। ঠিক তখনই বুবনের ফিস দিতে হবে ইউনিভার্সিটিতে। জানিসই তো এখানকার হায়ার এডুকেশন মানে হাতির খরচ। তার উপর এই বাড়ির দেনা, গাড়ির লোন। ফিরে এসে শয়তানটা এই বাড়ির ছায়াও মারালো না, সোজা গিয়ে উঠল কোথায়? ওই মহিলার ডেরায়। তুই বল, এরপর কোন মেয়ে মানুষ তার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে চাইবে? কি সাংঘাতিক লোক ভাব। নিজের ছেলেটার কথাও একবারও ভাবলো না, সমস্ত দায় দায়িত্ব টোকা মেরে ঝেড়ে ফেলে দিল। এর উত্তরে কি বলবো আমি? পাথরের মতো বসে আছি। মৈনাকের মুখটা মনে করার চেষ্টা করছিলাম। কলেজে পড়ার সময় সহেলির জন্য কি পাগলটাই না ছিল। ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস ছেড়ে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত করিডরে। একদিন সহেলির দেখা না পেলে ছটফট করত। বিয়ের পরেও তো দুজনে দিব্যি কপত কপতি হয়েছিল। সহেলিকে তখনও তো চোখেই হারাতো মৈনাক। মধ্যবয়সে এসে সেই মৈনাকের এই ভীমরতি? গুমগুমে গলায় জিজ্ঞেস করলাম, তা এই চন্দা নামক মহিলাটি কে? কোত্থেকে উদয় হলো? আটলান্টাতেই থাকে, এক ডাক্তারের বউ। হোয়াট, ম্যারিড? ম্যারিড মানে? বুবনের চেয়ে বছর 2 ছোট একটা মেয়ে আছে। বর থাকে রুগী নিয়ে, আর উনি সারাদিন নষ্টামি করে বেড়ান। হে বাবা, ডাক্তার জানে না? টের পায় না? এ টু জেড সব জানে। আমি নিজে ভদ্রলোকের সঙ্গে কথা বলেছি। তিনি আমেরিকানদের চেয়েও আমেরিকান। স্ট্রেট বলে দিলেন, আমি আমার স্ত্রীর ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করি না। আদতে বুঝলি না, একদম স্পাইনলেস ফেলো। নইলে বউ তার প্রেমিককে ঘরে পুষে রাখছে, তার সঙ্গে প্যারিস সুইজারল্যান্ড বেড়াতে যাচ্ছে। এটা কোনো পুরুষ সোয়ালো করতে পারে? একসঙ্গে থাকে 3 জনে? 3 জন নয়, বল 4। মহিলার মেয়েটিকেও ধর। এরা যে কি স্তরের জীব ঈশ্বরই জানেন। কুকুর বেড়ালদের সমাজেও বোধহয় এতটা বাড়াবাড়ি চলে না।
মনে মনে ছবিটা কল্পনা করার চেষ্টা করলাম। মেয়ের সামনে বাবাকে টাটা করে প্রেমিকের গলা জড়িয়ে শয়নকক্ষে ঢুকে যাচ্ছে মা। সকালবেলা তুড়ি মেরে হাই তুলতে তুলতে ঘর থেকে বেরিয়ে এলো প্রেমিক। দুই পুরুষ পাশাপাশি দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছে। একগাল হেসে দুজন দুজনকে বলছে, হাই, গুড মর্নিং, হাউ ইজ লাইফ? ব্রেকফাস্ট টেবিলে মার প্রেমিককে কলা স্যান্ডউইচ এগিয়ে দিচ্ছে মেয়ে। লাদেন বুশ নিয়ে গুরুগম্ভীর আলোচনায় মেতে উঠছে দুই পুরুষ। কাজে বেরোনোর সময় দুদিক থেকে মহিলার দু গালে ঠোঁট ছোঁয়াচ্ছে দুজন। কলিযুগ পার হয়ে আবার কি সত্যযুগ ফিরে এলো? হিংসে, অধিকারবোধ সবই কি মুছে গেল পৃথিবী থেকে? পিত্তি জ্বলে যাচ্ছে, আবার হাসিও পাচ্ছে। জিজ্ঞেস করলাম, মহিলাকে কেমন দেখতে রে? রূপের ধনুচি, হালকা একটা চটক আছে, ঢং করে কথা বলে, ড্রিঙ্ক করে নাচতে পারে, আর যত্রতত্র শুয়ে পড়তে পারে। বুঝেছি, ঢলানি। এইসব মহিলাকে চাপকে সিধে করতে হয়। কে চাপকাবে? ওর ওই মেনিমুখ বরটা? আমার স্থির বিশ্বাস মেয়েটাও ওই লোকটার নয়, শিওর কোনো মজনুর ইশকের বাই প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। ডাক্তারটা নির্ঘাত ইম্পর্টেন্ট, সেই জন্যই বউকে মার্কেটে ছেড়ে দিয়েছে হয়তো। কিন্তু আমার সংসারটা তো ছাড়খাড় হয়ে গেল রে। বুবুন, যে বুবুন, সেও মৈনাককে কত বুঝিয়েছে, বাবা এরকম করো না, সুস্থ জীবনে ফিরে এসো। কে শোনে কার কথা? ওই মহিলা যে কি জাদু করলো আমার জানা নেই রে, সত্যি জানা নেই। সহেলির স্বর ক্রমশ ডুবে গেল। আমিও নীরব। বাতাবরণে ছড়িয়ে যাচ্ছে বিষণ্ণতা। ঠান্ডাটাও যেন বেড়ে গেছে হঠাৎ। ঘরের উজ্জ্বল বাতি সহসা ম্রিয়মান। নৈশব্দের চাপে কুঁজো হয়ে গেছে সহেলি। দু আঙুলে রক টিপছে, নত মুখে। দেওয়ালের মিউজিক্যাল ঘড়িতে সুর করে 10টা বাজল। চাইমস শুনে সহেলি চমকে তাকিয়েছে। তড়াক করে উঠে দাঁড়ালো। অপ্রস্তুত হেসে বলল, ত্যাথ, যত সব ফালতু কথা বলে তো সময় নষ্ট করলাম। রাতে কি খাবি বলতো? চটপট রান্নাটা চড়িয়ে দি। ভার মুখে বললাম, কিচ্ছু করতে হবে না। সে কি রে, খাবি না? একটু সিদ্ধ ভাত বসিয়ে দে, তাতেই হবে। হা, তাই বলে যেন হয়। তোকে গ্র্যান্ড ডিনার থেকে তুলে নিয়ে এলাম। তাছাড়া ওসব নিয়ে আর মন খারাপ করে করব কি বল? সম্পর্কটা তো চুকিয়েই দিচ্ছি। সহেলি আবার আগের মতো স্বচ্ছন্দ, স্বাভাবিক। হাত ধরে টানছে আমায়। হায় আয়, ফ্রিজ খুলে পছন্দ করতো কোন মাছটা খাবি। সহেলির কিচেনটা বিশাল। সেখানে কি আছে আর কি নেই। ফ্রিজ, কুকিং রেঞ্জ, ডিশওয়াশার, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, সব কিছু রেখেও কতখানি ফাঁকা জায়গা। ডাইনিং টেবিলও পড়ে আছে একধারে। ফ্রিজের সাইজ জাম্বো বললে কম বলা হয়। ভেতরে রাশি রাশি খাদ্য উপচে পড়ছে। ডিম, মাখন, চিজ, এমনকি আচার পর্যন্ত সাজানো। ডিঙি মেরে ডিপ ফ্রিজ খুলে সহেলি 4-5টা প্যাকেজ বের করে বলল, নে চুজ কর, কোনটা খাবি। এই দেখ, এটা চিংড়ি, এটা পাবদা, এটা ক্যাটফিশ, এটা স্যামন। তোর জন্য বাংলাদেশের ইলিশও খুঁজেছি, কিন্তু পাইনি রে। কাল ফের একটা ড্রাইভ নেব। করছিস কি? হ্যাঁ, আমার চোখ ছানা বড়া। মাছের বাজার বসিয়ে দিয়েছিস যে? পাবদার কি সাইজ! বাপরে, আমেরিকায় এত বড় বড় পাবদা পাওয়া যায় বুঝি? বাবা, এ হলো সব পেয়েছি দেশ। দুনিয়ার সমস্ত সেরা জিনিস আগে এখানে চালান হয়। এই টাইগার প্রনগুলো কোথাকার বলতো? ফ্রম বসিরহাট। পাবদাও হয়তো দেখ ক্যানিংয়ের হবে। ইস, এত দূর এসে ক্যানিং বসিরহাটের মাছ খাবো? খোদ আমেরিকার কিছু নেই? রুই খাবি কিংবা ক্যাটফিশ?
অবিকল মাগুরের মতো খেতে রে। গড়গড়ে করে রান্না করলে যা দারুণ লাগে না। কর না, যা হোক কিছু একটা কর, তবে অল্প করে করিস। হাত লাগাবো তোর সঙ্গে? ইস, বর ছেড়েছি বলে কি কিচেনের অধিকারও ছেড়ে দেব? সহেলি খিলখিল করে হেসে উঠল। তুই যা, ড্রেসগুলো বদলে নে তো, কমফোর্টেবল ফিল করবি। সহেলির গালে আলগা টোকা মেরে বুবুনের ঘরটায় এলাম। এ ঘরেই আমার মালপত্র রেখেছে সহেলি। দেওয়ালে অজস্র পোস্টার, বাস্কেটবল প্লেয়ার, রকস্টার, বেসবলের দৃশ্য। একটা মুখও আমি চিনি না। এদিক ওদিকে বুবুনের জিনিস ছড়ানো, স্টিরিও, ওয়াকম্যান, কম্পিউটার। একটা পুরুষ পুরুষ গন্ধ যেন বিছিয়ে আছে গোটা ঘরে। বুবুনকে কত ছোট্টটি দেখেছিলাম। তেতো অভিজ্ঞতার আগুনে ঝলসে ছেলেটা নিশ্চয়ই বয়সের থেকেও বেশি বড় হয়ে গেছে। অন্তত সহেলির কথা শুনে তো তাই মনে হলো। আহারে বুবুন! হঠাৎ বুকটা ছ্যাঁক করে উঠল। এমন ঘটনা যদি ঝুমের জীবনেও ঘটে, আমাদেরও তো 3 জনের নিটোল সংসার, সেখানে যদি কোনো উটকো আপদ এসে হাজির হয়। না, প্রতীক মৈনাক নয়, সে কখনো এমন করবে না। তবু যেন ভাবনাটায় তেমন জোর পেলাম না। যাকে মানুষ সুখের সংসার বলে তৃপ্তি বোধ করে, নিয়তির একটা টোকায় সে সংসারের চেহারা বদলে যেতে কতক্ষণ? সহেলি কি স্বপ্নেও ভাবতে পেরেছিল মৈনাক এমন একটা আঘাত আনবে? এলোমেলো চিন্তার মাঝে সুটকেস খুললাম। নাইটি কাঁধে ঢুকেছি টয়লেটে। মুখে জল ছেটাতে ছেটাতে ঝুম আর প্রতীকের কথাই ভাবছিলাম। কি করছে মেয়েটা এখন? কলকাতায় তো এখন সকাল, সামার ভ্যাকেশন চলছে, স্কুল যাওয়ার তাড়া নেই। নিশ্চয়ই ঝুম এখনো বিছানা ছাড়েনি। আজ সকালেই হোটেল থেকে ফোন করেছিলাম। ঝুমের গলাটা কেমন ভার ভার শোনাচ্ছিল। মেয়ের কি মন খারাপ? দুষ, ভাল লাগে না। সবাইকে ছেড়ে একা একা এত দূরে না এলেই হতো। আটলান্টা থেকে নিউ জার্সি যাব, ওখানে প্রোগ্রাম করে তবে ফেরা। এখনো প্রায় 15 দিন। প্রতীক নিশ্চয়ই হাঁপ ছেড়ে বেঁচেছে। পিছনে ট্যাকট্যাক করবার মতো তো কেউ নেই। নিশ্চয়ই ঘোর অনিয়ম করবে কয়েকদিন। বেরিয়েই বুবুনের কম্পিউটার থেকে একটা ইমেল পাঠাতে হবে ঝুমকে। মেয়ে যেন বাপকে টাইটে রাখে। বেরিয়ে সে কম্পিউটারেই বসেছি, অমনি সহেলির ডাক। রান্নাঘরে গিয়ে দেখি ভানুমতির খেল। এইটুকু সময়ে 3 রকম মাছ বানিয়ে ফেলেছে, সঙ্গে ডাল, গোস্ত, ঝিরিঝিরি আলু ভাজা, ইয়া ডিশ ভর্তি সালাদ। আজকে উঠে বললাম, এত খাবার আমি কি রাক্ষসী নাকি? যা পারবি খা না, বাকিটা রাখা থাকবে। পোস্ত আর সর্ষে চিংড়িটা কড়াই ছিল, ভাবলাম তোকে একটু টেস্ট করতে দিই। অগত্যা কি আর করা, সবই চাকছি অল্প অল্প। মশলাপাতি অতি উচ্চমানের, সহেলি রেঁধেছেও অপূর্ব। আঙুল চাটতে চাটতে বললাম, তুই তো খুব গুণের হয়ে গেছিস রে। বিয়ের পরেও তো প্রেসার কুকার খুলতে পারতিস না। মৈনাকটা তো নানা রকম খেতে ভালোবাসত রে, ওর জন্যই। সাবাস, তুই তো দেখছি একেবারে শরৎচন্দ্রের নায়িকা। থ্রু স্টমাক পুরুষের মন জয় করার অভিযান। কথাটা বলে ফেলেই অস্বস্তি হলো। সহেলির মুখ কালচে মেরে গেছে। কথা ঘুরিয়ে বললাম, তোর ছেলে কি ভালোবাসে রে? কচু কিচ্ছুটি মুখে তোলে না। ভাত ডাল তো ছুঁয়েই দেখে না। বেঙ্গলি খানা বুবনের বিলকুল না পছন্দ। এতাল বেতাল কথা বলছি দুজনে খেতে খেতে। খাওয়ার পরেও কলেজ লাইফের কথা উঠল, পুরনো বন্ধুদের গল্প, আমার ঘর সংসারের উপাখ্যান। আশ্চর্য, যে কোনো কথাতেই সহেলি স্টিয়ারিং ঘুরে যায় সেই মৈনাকের দিকে। মৈনাক কি বলতো, কি কি করত,
কোনটা কোনটা অপছন্দ আর পছন্দ মৈনাকে। একরকম অজস্র হাবিজাবি কথা। আবার একটু খেয়াল হলেই সামলে নিচ্ছিল নিজেকে সহেলি। জোর গলায় বোঝাতে চাইছিল মৈনাককেও ভুলেই গেছে, কাটা খায়ে নুনের ছিটেগুলোই যা শুধু জ্বালায়। গল্প করতে করতেই হঠাৎ হুঁশ ফিরেছে সহেলির। লাফিয়ে উঠল। এর যা রাত হয়ে গেল যে, এবার শুয়ে পড় রে, কাল সকালে ব্রেকফাস্ট করেই আবার বেরিয়ে পড়তে হবে। ইমা, সকালে কেন? বঙ্গ সম্মেলন তো কাল বিকেলে, 4টে নাগাদ রওনা দিলেই তো যথেষ্ট। বুঝলাম বুঝলাম, কিন্তু তুই ওয়ালমার্ট মল ঘুরবি না? কাল তোকে তো ওখানেই নিয়ে যাব, এখানকার সবচেয়ে বড় মল, জর্জিয়া মল। দোকানগুলো দেখলে আর চোখ ফেরাতে পারবি না। উইন্ডো শপিং করলেই মন ভরে যায় রে। বলতে বলতে বুবুনের ঘরে এসে আমার জন্য বিছানা করছে সহেলি। বালিশ চাদর সাজাতে সাজাতে চোখ নাচালো। একা ঘরে শুতে পারবি তো? ইস, হোটেলে তো আমি একাই ছিলাম নাকি? না, আমার সঙ্গে লেটে যেতে পারিস, তবে সারা রাত কিন্তু ঘুম হবে না, আমি যা নাক ডাকাই। আমিও ঠাট্টা জুড়লাম। এই জন্যই বুঝি মৈনাক কেটে পড়েছে নাকি? সহেলিও হালকাভাবে নিল কথাটা, বলল, ওরে নাক তো আমি বিয়ের পর থেকেই ডাকি, বলতে পারিস পরের দিন। আওয়াজটা কি 20 বছর পরে কানে ঢুকলো? মৈনাকের তো তাহলে বলতে হয় গন্ডারের কান। হাসিতে ফেটে পড়লাম দুজনেই। হাসতে হাসতেই চলে গেল সহেলি। শুয়েও আমার ঘুম আসছিল না। কলকাতা এখন দুপুরে পা রাখছে। আমার বায়োক্লক এখনো আটলান্টায় রপ্ত হয়নি। ডাকলেই বা নিদ্রা দেবী আসবেন কেন? খানিকক্ষণ এপাশ ওপাশ করে উঠে পড়লাম। তেষ্টা পাচ্ছে। কিচেন থেকে জল খেয়ে এসে সহেলির ঘরের সামনে দাঁড়ালাম একটু। কান পাতলাম দরজায়। নাসিকা গর্জন শুরু হয়েছে কি? না, কোনো শব্দ নেই। সহেলি কি ঘুমায়নি এখনো? মৃদু ঠেললাম দরজা। ঘরে নীল রাতবাতি, স্বপ্ন স্বপ্ন পরিবেশ। বিছানায় চোখ পড়তেই ডাবল বেড, খাটে সহেলি পাশ ফিরে শুয়ে। বিছানায় মৈনাক নেই, কিন্তু মৈনাকের বালিশটি রাখা স্বস্থানে। সহেলির হাত আঁকড়ে আছে বালিশটাকে। আমার বুকটা মুচড়ে উঠল। পরদিন বঙ্গ সম্মেলনে পৌঁছতে প্রায় 6টা বেজে গেল। সকাল থেকে প্রচুর হুটোপুটি হয়েছে। এ দোকান ও দোকান, এ বাজার সে বাজার। জর্জিয়া মল ঘুরতেই তো আমার কোমর ব্যথা হয়ে গেল। তাও বেরোতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল আরও দেখি। দোকানগুলোর কি বাহার, চোখ ফেরানো যায় না। যেমন বিশাল তেমন বর্ণাঢ্য। ঘুমের জন্য 2খানা ড্রেস কিনলাম। প্রতীকের জন্য চমৎকার একখানা ঘড়ি। সহেলি জোর করে আমায় একটা দামি পারফিউম কিনে দিল, আর ঝুমের জন্য 1 গাদা কসমেটিক্স। তবে আমার সব থেকে যেটা টেনেছে সেটা হচ্ছে ডলার সবগুলো। এ যেন নিলামওয়ালা 6 আনা, যা নেবে তাই $1। কত যে টুকিটাকি জিনিস $1 মিলে যায়। দেশে ফিরে অনেককে উপহার বিলোতে হবে। ডলার ট্রির চেয়ে সস্তায় আর দেশে কি কোথাও মিলবে? লোভে পড়ে সাবানই কিনে ফেললাম 2 ডজন। লিপস্টিক, নেল পলিশ আর ছোটখাটো খেলনায় ভরিয়ে ফেললাম ব্যাগ। তাও দাম মেটাতে গিয়ে গা কিসকিস করছিল। $1 মানে 50 টাকা। কলকাতার হিসেবে নেহাত কম নয়। আমার মুখভাব দেখে সহেলি ফিকফিক করে হাসছিল। বলল, ওরে বুদ্ধু, ওভাবে হিসেব কষিস না। এদেশে আমরা ডলারকেই টাকা বলি। ভেবে দেখ, কলকাতায় মাত্র 1 টাকায় এখন কি জুটবে? বাজার টাজার সেরে মেক্সিকান রেস্তোরাঁয় টাকু স্যালাড আর চিমিচাঙ্গা সাঁটিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসা। দুজনেই হাঁপাচ্ছি রীতিমতো। অডিটোরিয়ামে যাওয়ার জন্য এসকালেটর ধরে নামছি। হঠাৎই সহেলি আমার কবজি খামচে ধরল। বলল, ওই দেখ, ওই দেখ, ওরা এসেছে। আমি বললাম, কারা?
মৈনাকার চন্দ্রা। সত্যি তো, এক্সিবিশন হলের সামনে দাঁড়িয়ে কার সঙ্গে যেন হাত মুখ নেড়ে কথা বলছে মৈনাক। পরনে কাঁথা স্টিচের কারুকার্যময় তসর পাঞ্জাবি, আলিগড়ি পায়জামা। বেশ মোটা হয়ে গেছে মৈনাক, চুল কমে এসেছে, মধ্যপ্রদেশ স্ফীত। তবু চিনতে অসুবিধে হয় না। মানুষের বাইরেরটার কতটুকুই বা বদলায়। মৈনাকের পাশেই পরনে ঢাকাই শাড়ি, পায়ে হাই হিল। ওই মহিলাই কি তবে চন্দ্রা দেবী? বেশ তো বয়স, মৈনাকের চেয়ে বড় বই ছোট তো নয়। এসকালেটর থেকে নেমে সহেলিকে বললাম, ওসব পাত্তা দিস না তো, সোজা ভেতরে ঢুকে যাই চল। সহেলি মুখ বেঁকালো। হ্যাঁ, আমার বইই গেছে পাত্তা দিতে। হু কেয়ার্স দ্যাট বিচ? বলল বটে, তবে হাঁটার গতি যেন একটু মন্থর হয়ে গেছে। সহেলিকে প্রায় টেনে নিয়ে অডিটোরিয়ামে ঢুকে গেলাম। মঞ্চে হাসির নাটক চলছে। কলকাতারই দল, নায়ক নায়িকা নামজাদা ফিল্ম স্টার। খুব ভিড় হয়েছে আজ। গোটা জায়গাটা কানায় কানায় ভর্তি। ক্ষণে ক্ষণে হাস্যরোল, ঘন ঘন হাততালি। দারুণ জমে গেছে নাটকটা। চেয়ার না পেয়ে একপাশে দাঁড়িয়ে গেলাম। দেখা নাটক, তবুও সংলাপের কারিকুরিতে হেসে উঠছি মাঝে মাঝে। হঠাৎ নজরে পড়ল সহেলির মুখে হাসির চিহ্ন মাত্র নেই। তাকিয়ে আছে স্টেজের দিকে, কিন্তু কিছু দেখছেও না, শুনছেও না। চাপা স্বরে জিজ্ঞেস করলাম, কিরে, কি ভাবছিস? সহেলি হিসিস করে উঠল। তার কি দোকান কাটা? হায়া শরমের বালাই নেই, নাচতে নাচতে জোরে চলে এসেছে। তাতে তুই আপসেট হচ্ছিস কেন? এই না তুই কাল বলছিলিস মৈনাক আসতে পারে? বলেছিলাম, কিন্তু মৈনাকের এখন এটুকু বোধ নেই ওকে আজকাল কেউ পছন্দ করে না। মান সম্মান সব কি খুইয়ে বসিয়ে নেই? জানে না সবাই ওদের নিয়ে হাসাহাসি করে। তাতেই বা তোর কি? ওদের মানে না লাগতে পারে, আমার তো লাগে। সবাই তো আমার দিকেও তাকাবে, মজা পাবে, আর পিঠ চামড়ানোর নাম করে হুল ফুটিয়ে যাবে। আমি আর পারছি না রে। আমি বললাম, শোন, যে যা বলে বলুক, তুই অত গায়ে মাখিস না তো। সহেলি তবুও ফুঁসতে লাগলো। নাক ফুলছে, চোখ জ্বলছে। আমারও বিশ্রী লাগছিল। চোখের চামড়া বস্তুটাকে একেবারেই লোপ পেয়েছে মৈনাকের। এমন একটা জমায়েতে রক্ষিতাকে বগল দাবা করে চলে এলো। অবশ্য কে কাকে রেখেছে বলা মুশকিল। উদ্যোক্তাদের একজন দেখতে পেয়েছে আমাকে, এগিয়ে এসেছে। কি খবর গো কাবেরীদি, কোথায় ছিলেন? নিজেকে স্থিত করে মুখে হাসি আনলাম। এই তো আপনাদের শহরটা একটু দেখছিলাম। আপনাকে কিন্তু সুবীরদা অনেকক্ষণ ধরে খুঁজছেন। সুবীরদা মানে সুবীর হালদার, বিখ্যাত কবি। সুবীরদার বেশ কয়েকটা কবিতা আমি আবৃত্তি করেছি। এক ধরনের চার্ম আছে কবিতাগুলোয়, শ্রোতাদের সরাসরি বিদ্ধ করে। আবৃত্তির সূত্রেই সুবীরদার সঙ্গে মোটামুটি সৌহার্দ্যের সম্পর্ক গড়ে উঠেছে আমার। জিজ্ঞাসা করলাম, কোথায় সুবীরদা? আরে ওই তো এক্সিবিশন রুমে, বুক স্টলে দাঁড়িয়ে আছেন। সহেলিকে বললাম, দাঁড়া একবার দর্শন দিয়ে আসি। সুবীরদাকে অবশ্য বুক স্টলে পাওয়া গেল না। বেশ কয়েকজন মহিলা ভক্ত পরিবৃত হয়ে দাঁড়িয়ে আছে এক শাড়ির দোকানের সামনে। আমাকে দেখতে পেয়ে হৈ হৈ করে উঠল। কি ব্যাপার তোমার? আমাকে এমন বিপাকে ফেলে দিচ্ছ যে? কেন সুবীরদা, কি করলাম? আমার ওপর ভরসা করেই পথিক তোমাকে ছেড়েছে। বারবার করে বলে দিয়েছিল, আমার বউটাকে একটু দেখবেন দাদা, বিদেশ বুভুইয়ে যেন হারিয়ে না যায়। আর তুমি আমায় ডজ মেরে একেবারে নিপাত্তা হয়ে গেলে। নিপাত্তা হব কেন? এক বন্ধুর বাড়িতে উঠেছে। হ্যাঁ হ্যাঁ শুনলাম,
কাল সন্ধেবেলা তোমায় একজন ইলোপ করে নিয়ে গেছে। সুবীরদার কথা বলার ধরনটাই এরকম। হাসতে হাসতে বললাম, দেখছেন তো সশরীরে বর্তমান, বলুন কি আজ্ঞা। পরশু তো নিউ জার্সির ফ্লাইট, মাঝে তো মাত্র একটা দিন, কি করছো কাল? দেখি, মানে এখনো কিছু। হেলেন যাবে? কোথায়? হেলেন হেলেন, ডান্স আর নয়, বিচ, মানে সি বিচ। কাল ভোরে স্টার্ট করে রাতে ফিরে আসবো, জাস্ট ডে স্পেন্ড করব। খেয়াল করিনি পাশে ক্যাসেটের স্টলে মৌন মুখর দাঁড়িয়ে। ভারী সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইছে আজকাল মৌন। বেশ কিছু ক্যাসেট বেরিয়ে গেছে। ছেলেটির ব্যবহারটিও মধুর, কথাবার্তায় এতটুকু চালচাল নেই। মৌন মুখর বলল, চলুন না কাবেরীদি, আমরা একসঙ্গে যে কজন এসেছি সবাই যাচ্ছি। রথিনবাবু দুটো গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। সুবীরদার স্বর ফের গমগমিয়ে উঠল। এত করে বলার কি আছে, কাবেরী নিশ্চয়ই যাবে। ওকে ছেড়ে গেলে প্রতিকামায় আস্ত রাখবে নাকি? বটেই তো, সুবীর হালদার সঙ্গে থাকলে সব মহিলার স্বামী নিশ্চিন্ত। ক্রমাগত আদির সাত্ত্বক যোগ শোনাবে, বোতল সেবন করে বেহেট হয়ে থাকবে। মাঠে কি কবি মহলে সুবীর হালদারের নাম আলু সুবীর। পেশাদারির সম্পর্ক যেমনই থাক, এসব মানুষের সঙ্গে দূরত্ব একটু রাখতেই হয়। তাই মুখ কাঁদো কাঁদো করে বললাম, আমায় ছেড়ে দিন সুবীরদা, আমার বন্ধুটি কাল আমায় নিয়ে বেড়াবে বলে অফিস থেকে ছুটি নিয়েছে। ও, তা মেয়ে বন্ধুর সঙ্গে ঘুরে তুমি আনন্দ পাবে? কি করি বলুন, এত করে বলছে, একদম সেই ছোটবেলাকার বন্ধু, বুঝতেই পারছেন। বেশ বেশ বেশ। ধুতি পাঞ্জাবি পরা সুবীরদা আমেরিকান কায়দায় কান ছাকালো। পকেট থেকে একটা নস্যির ডিবে বের করে নস্যি ঠুকছে নাকে। মুখ চোখ লাল করে ভোম হয়ে রইল একটু। তারপর নাক টানতে টানতে বলল, যা খুশি করো, এসেছো স্ট্যাচু অফ লিবার্টির দেশে, তোমার তো এখন অখণ্ড স্বাধীনতা। সুবীরদা, চটছেন নাকি? আচ্ছা, আপনি নস্যি ধরলেন কবে থেকে? আরে করবোটা কি বলতো, কোথাও যে সিগারেটও খেতে পাচ্ছি না। কি এক খেঁচা কলেজে পড়েছি, কমোডে বসে সুখ টান দেবো সে উপায়টাও নেই। হোটেল রুমে আবার স্মোক ডিটেক্টর লাগানো। ও, মানে বলছি নস্যিটা পেলেন কোথায়? ও, নস্যি এখানকার ইন্ডিয়ান স্টোরে সব পাওয়া যায় এখানে, আরে গুড়াকু পর্যন্ত। 2-4 মিনিট হাসি ঠাট্টা করে ফিরছি সহেলির কাছে। হঠাৎ মৈনাকের মুখোমুখি। আমার সঙ্গেই কথা বলতে আসছে মৈনাক, একাই। গভীর পরিচিতের সুরে বলল, আরে কি খবর, কেমন আছো? তুমি তো এখন সেলিব্রিটি, এড়ানোর উপায় নেই। দে তো হাসলাম। কেমন লাগছে আটলান্টা? মন্দ কি? শুনলাম নাকি তুমি আমাদের বাড়িতে উঠেছ। তোমাদের বাড়ি? তুমি তো সেখানে থাকোই না। একটু থতমত খেল না মৈনাক, অবলীলায় বলল, থাকি থাকি না, বাড়িটা তো কিনেছিলাম আমি। তাই নাকি? তা আমি তো অন্য কথা জানি। বাড়িটা লোনে কিনেছিলে, বছর 1.5 হলো ইনস্টলমেন্ট দেওয়া বন্ধ করেছ। গোটা দেনাটা এখন সহেলি নিজের কাঁধে তুলে নিয়েছে। ও বাড়ি এখন সহেলি, তাই না মৈনাক? হঠাৎ এমন একটা কথা শুনে নাড়া খেয়েছে মৈনাক। শ্লেষের সুরে বলল, ও, তোমার বন্ধু তো দেখছি সব উগড়ে দিয়েছে। তা তুমি কি ভেবেছিলে চেপে চেপে রাখবে? তোমার কীর্তির সুবাস তো গোটা মহাদেশেই ছড়িয়ে পড়েছে। শোনো শোনো, একতরফা কথা শুনে ওপিনিয়ন তৈরি করো না কাবেরী। তোমারও বুঝি কিছু সাফাই গাওয়ার আছে মৈনাক? অফকোর্স, অফকোর্স আছে।
এত বছর ঘর করেও কেন বিয়ে ভাঙে, কেন অন্যদিকে মন যায়, সেটা কখনো ভেবে দেখেছো কাবেরী? নিশ্চয়ই কোনো গ্যাপ তৈরি হয়েছিল, তাই না? কিসের গ্যাপ বলো তো তোমার মইনে? বউ ছেলে নিয়ে আমেরিকায় সেটেল করবে বলে দেশ ছেড়ে চলে এলে, দুজনে দিব্যি চাকরি বাকরি করে গাড়ি বাড়ি করলে। তোমাদের অত সুন্দর একটা ছেলে, কিসের অভাব ছিল গো তোমার? ও তুমি বুঝবে না। বোঝাও। কাবেরী দেবী, টাকা পয়সা ঘর সংসার ছাড়াও পুরুষ মানুষের আরেকটা জিনিসের প্রয়োজন হয়। তোমার বান্ধবী, শি ল্যাকড ইন দ্যাট ডিপার্টমেন্ট। তোমার বন্ধুর মধ্যে সেই প্যাশন কোথায়? শি ইজ ফ্রিজিড, অ্যাবসলিউটলি ফ্রিজিড। পলকের জন্য কাল রাতের ছবিটা মনে পড়ল। মৈনাকের বালিশ আঁকড়ে শুয়ে আছে সহেলি। রুক্ষ গলায় বললাম, প্যাশন? প্যাশন কাকে বলে তুমি জানো মৈনাক? প্যাশন শব্দের অর্থ বোঝো? কুল কুল, তুমি মিছিমিছি উত্তেজিত হয়ে পড়ছো কাবেরী দেবী। শোনো, তোমরা অ্যাভারেজ বাঙালি মেয়েরা এই একটা জায়গাতেই ভুল করে ফেলো। একটা সার্টেন বয়সের পরে হাজবেন্ড তোমাদের কাছে ম্যাটার অফ ফ্যাক্ট হয়ে যায়, কিংবা বলতে পারো একটা গৃহপালিত পশু। তার ভেতরে যে আর্টসটা আছে সেটাকে তোমরা আর পাত্তা দিতে চাও না। ফর্চুনেটলি চন্দ্রা আমার সমস্যাটা ফিল করতে পেরেছে, ধরেছে আমার প্রবলেমটা কোথায়, অ্যান্ড নাও আই এম স্যাটিসফাইড উইথ হার। চারিদিকে তাকিয়ে নিয়ে মৈনাক গলা ছাড়ল। আর জানো, আমি নিজের সঙ্গে কত যুদ্ধ করেছি। সহেলি বুবুনকে ছেড়ে আসতে আমারও কম কষ্ট হয়নি, বাট আই কুড নট হেল্প ইট। চন্দ্রা আমায় জিতে নিল। আমি সহেলির কাছ থেকে যা পেতাম না, চন্দ্রার কাছ থেকে সেটা পেয়েছি। আমার কথা বলার প্রবৃত্তি হচ্ছিল না। বললাম, থাকো, তুমি যাকে নিয়ে খুশি থাকো থাকো, আর কখনো দেখা হলে আমায় চেনার চেষ্টা করো না। চলেই যাচ্ছিলাম, মৈনাক পিছন থেকে ডাকলো, ঠিক আছে, শোনো শোনো, তোমার বন্ধুকে বলে দিও ও ডিভোর্স স্যুট ফাইল না করলে আমি কেস করতাম। আর বলে দিও সর্বত্র যেন আমার নামে এভাবে কেচ্ছা না গেয়ে বেড়ায়। স্টল রুমের বাইরে পা রাখতে রাখতেই সহেলি দৌড়ে এলো। হেই, কি 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 বলছিল রে? কে, মৈনাক? তুই দেখেছিস? হ্যাঁ, তোকে খুঁজতে এসে চোখে পড়ল যে। আঙুল নেড়ে নেড়ে অত কি বোঝাচ্ছিল রে? ছাড় তো সব, যত সব ফালতু কথা। চন্দ্রার গুণকীর্তন করছিল বুঝি? ওই আর কি, চন্দ্রা নাকি ওকে ফিল করে, তুই নাকি পারিসনি। এই সব বাদ দে বাদ দে। কবজি উঠে ঘড়ি দেখে নিলাম, 7:15 বাজে। আমি বললাম, শোন না সহেলি, চল ফিরে যাই, বুবুনের ফোন আসবে তো। সহেলি গুম হয়ে গেল, হাঁটছে হনহন। নিচতলা থেকে মাঝের তলা, মাঝের তলা থেকে ওপর তলা। লাউঞ্জে চেয়ার নিয়ে গোল হয়ে বসে আড্ডা মারছে একদল কিশোর কিশোরী, বাঙালি বাপ মায়েরই সন্তান। তবে বাংলা জানে না, জানলেও বলতে চায় না। কথা বলে অদ্ভুত নাকি সুরে, বিচিত্র আমেরিকান অ্যাকসেন্টে। বঙ্গ সম্মেলন নিয়ে এরা কণা মাত্র উৎসাহী নয়, ভুলেও বাংলা অনুষ্ঠান দেখে না। বাবা মার উপরোধে স্রেফ দয়া করে পিতৃপুরুষের ক্ল্যানের সংখ্যা বাড়াতে এসেছে। ওই দঙ্গলেরই একটি মেয়ে সহেলিকে দেখে হাত নাড়ল, বলল, হাই মাসি, কেমন আছো? হাউ ইজ বুবুন? সহেলি ঘট করে ঘুরে দাঁড়িয়েছে, পলকে বিস্ফোরিত হল। চোস্ত আমেরিকান ইংরাজিতে একেবারে খেঁকিয়ে উঠল। বলল, এই, বুবুনের সঙ্গে তোর কি? খবরদার যদি আমার ছেলের দিকে তাকাস আর আমাকে মাসি বলে ডাকিস, তোর স্পর্ধা তো কম নয়।
কুত্তির বাচ্চা কুর্তি, তোর নোংরা মাটা কোন সুবাদে আমার বোন হয়? সহেলির আকস্মিক আক্রমণে মেয়েটা হাউমাউ করতে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে ফের ধমক সহেলি। চুপ, একটাও কথা নয়। ভদ্রবাড়ির ছেলে মেয়েদের সঙ্গে বসে আছিস কোন মুখে? যা যা, মা মেয়ে গলা জড়িয়ে খদ্দের ধরকে যা। বন্ধুদের সামনে অপমানের ঝাঁজে ভ্যাবাচাকা খেয়ে গেছে মেয়েটা। ফ্যাল ফ্যাল তাকাচ্ছে। বাকি ছেলে মেয়েগুলোও সহেলির রণরঙ্গিনী মূর্তি দেখে সন্ত্রস্ত। মেঝে পা ঠুকছিল সহেলি, গড়গড় করছিল। আমি টানতে টানতে বাইরে নিয়ে এলাম তাকে। রাস্তায় এসে বললাম, তুই কি পাগল হয়ে গেলি? মেয়েটাকে ওভাবে বললি কেন? যেমনই হোক, ওর কি দোষ? মায়ের ঝাল তুই মেয়ের ওপরে ঝাড়বি কেন রে? তাছাড়া মেয়েটা কত ছোট বয়সে। সহেলি খপ করে আমার হাতটা চেপে ধরল। পিঠে হাত রাখলাম সহেলির। নরম গলায় বললাম, শান্ত হ, আর কখনো পাবলিকলি এরকম মাথা গরম করিস না। এতে তো নিজের মানটাই যায়, তাই না? সহেলি কি বুঝল কে জানে। হাঁটছে ধীর পায়ে। টের পাচ্ছি একটা ঝড় চলছে ভেতরে। গাড়িতে ওঠা পর্যন্ত একটি কথাও বলল না। ড্রাইভিং সিটে বসে আছে নিশ্চল। আবার স্মরণ করিয়ে দিলাম, এই স্টার্ট কর, বুবনের ফোন আসবে যে। সহেলি ঝুঁকে স্টিয়ারিংয়ে মাথা রাখল। তারপরেই ডুকরে উঠেছে কান্নায়। কেন ওরা মৈনাককে কেড়ে নিল রে? কেন কেন? রাত্রিরে ভালো করে ঘুমোতে পারলাম না। ছেঁড়া ছেঁড়া ভাবনা মাখ খাচ্ছিল মাথায়। সহেলিকে কেমন প্রহেলিকার মতো লাগছিল। মানুষের মন সত্যিই জটিল ধাঁধা। যে মৈনাক সহেলিকে লাথি মেরে চলে গেল, তার জন্য এখনো কেন এত ছটপট করে সহেলি? নিজেই বিচ্ছেদের মামলা এনেছে, অথচ কিছুতেই মন থেকে ছাড়তে পারছে না মৈনাককে। আমি হলে তো ওরকম বরের মুখদর্শন করতাম না। সহেলি কেন এত দুর্বল হয়ে পড়েছে? ভালোবাসা? অপমানের পাঁকে এক গলা ডুবে গেলেও ভালোবাসা অবশিষ্ট থাকে? নাকি সহেলি নিজের হেরে যাওয়াটা মানতে পারছে না? কিন্তু পরাজয়ী বা কিসের? সহেলি তো যথেষ্ট মাথা উঁচু করে বেঁচে আছে। চিন্তাগুলো মাথায় নিয়ে ভোরের দিকে বুঝি একটু ঘুম এসেছিল। জাগলাম সহেলির ডাকাডাকিতে। কটা বাজে? 9:45। চল, স্নান সেরে নে। গরম কাপ মাথার কাছে নামিয়ে রাখল সহেলি। চায়ে চুমুক দিতে দিতে বলল, তোর ইমেলটাও একবার চেক করে নিস, বুঝলি? নেই, কোনো বৈদ্যুতিক বার্তা নেই আমার জন্য। বুকটা কেমন ফাঁকা ফাঁকা ঠেকল। কালও তো আসেনি কোনো বার্তা। নিয়মিত মেল করবে কথা দিয়েছিল এমনটা। বেমালুম ভুলে গেল বাপ মেয়ে। হেকেই কি বলে তবে, চোখের আড়াল হলেই মনের আড়াল হওয়া। মন খারাপ কোলে করে বসে থাকবার জো নেই। অনবরত তাড়া লাগাচ্ছে সহেলি। এখন সে আবার আগের মতোই স্বচ্ছন্দ, স্বাভাবিক, উচ্ছল। গলা ছেড়ে গান গাইতে গাইতে ব্রেকফাস্ট বানালো। জিন্স আর টি শার্ট পরে ঝটপট তৈরি। গ্যারেজ থেকে গাড়ি পার করে প্যাঁপো হর্ন বাজাচ্ছে। একটা অফিসের দিন ছুটি নিয়েছে। আধখানা মুহূর্তও আজ সে হেলায় হারাতে রাজি নয়। মার্টিন লুথার কিংয়ের সমাধি খুঁড়িয়ে সহেলি আমায় নিয়ে গেল কোকাকোলা মিউজিয়ামে। যতই জগঝম্প এলাহি ব্যাপার হোক না কেন, কারখানা দেখতে কতক্ষণ আর ভালো লাগে। তবে বিনি পয়সায় নানান স্বাদের পানীয় চাখা গেল, ওইটুকুই যা লাভ। তারপর স্টোন মাউন্টেন দেখে দ্বিপাহরিক আহার। শীতল চীনের রেস্তোরাঁয় বড় বড় কাঁকড়া ভাজা আর চিংড়ি ভাজা সহযোগে বাফে লাঞ্চ। আহা, কি সুখাদ্য! খেয়ে যখন বেরোলাম, পেট একদম টইটম্বুর। এরপর আর ছোটাছুটির ইচ্ছে ছিল না। এসি গাড়িতে বসে টের পাওয়া যায় না বটে, তবে আজ বেশ গরম পড়েছে, জব্বর একেবারে। আমেরিকার আবহে নিখাত বিহারি হলকা। স্টোন মাউন্টেনে
মাত্র আধ ঘন্টা ছিলাম। পাহাড়ের গায়ে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের স্মারক, সেটার কি দেখব? রোদ্দুরে গা হাত পা পুড়ে যাওয়ার জোগাড় যে। কিন্তু সহেলি আজ শেষ না দেখিয়ে ছাড়বে না। গাড়ি হাঁকিয়ে চলল লেক লেনিয়ার। পথে পাবলিক্স থেকে ঢাউস একখানা লেমনেডের বোতল কিনে নিয়েছে। চুমুক দিতে দিতে ছুটছি দুই সখী, ধুলোবিহনী মসৃণ রাস্তায় চওড়া রাজপথ বেয়ে, শৃঙ্খলা পরায়ণ গাড়ির স্রোতের সঙ্গী হয়ে। লেক লেনিয়ার দেখে চোখ জুড়িয়ে গেল আমাদের। সবুজের মাঝে প্রকাণ্ড একটা জলাশয় এঁকে বেঁকে গুলিয়ে পেঁচিয়ে কত দিকে যে ছড়ানো। মাঝে মাঝে দ্বীপও আছে, গাছপালায় ছাওয়া। জলের বুকে কোথাও উঠছে উদ্দাম ওয়াটার স্কিং, কোথাও বাচ্চারা হুল্লোড় করছে কোমর সমান জলে। কোনো ঘাটে কালো সাদা সাহেব মেমে স্নানের উল্লাস। নির্জনতা খুঁজে একেবারে জলের কিনারে গিয়ে বসলাম আমরা। মেপল গাছের ছায়ায় ঘাসে পা ছড়িয়ে দিল সহেলি। বলল, গড়িয়ে নিতে চাইলে কিন্তু গড়িয়েও নিতে পারিস রে কাবেরী। না রে, বসে থাকতেই ভালো লাগছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে রে এদিকটায়। নিশ্চুপ হয়ে উপভোগ করছি শান্ত নিস্তব্ধতা। হঠাৎ একটা পাখির ডাক শুনতে পেলাম, চেনা চেনা, অনেকটা যেন ফিঙে পাখির ধরন। মাথা তুলে মেপল পাতার ফাঁকে ফাঁকে খুঁজলাম পাখিটাকে। দেখতে না পেয়ে আবার চোখ রেখেছি জলে। হাঁসের দল চড়ে বেড়াচ্ছে আপন মনে। ছোট ছোট ঢেউ টির করে ছুটে যাচ্ছে পাড় থেকে এপারে, দুলছে। মায়াবী হ্রদে জলের কাঁপন ক্রমশ আবিষ্ট করে দিচ্ছিল আমাকে। এই মুহূর্তে মনেই পড়ে না সেই কোন 7 সমুদ্র 13 নদীর ওপারে এক দুঃখী ঘিঞ্জি শহরে আমার বাস। ঘোর ছিঁড়ে গেল সহসা। বিকট আওয়াজ তুলে জল ছেত্রে ছুটছে ওয়াটার স্কিয়ার। স্কি শুদ্ধ পাক খেল শূন্যে। আস্ত একখানা সামার সল্ট দিয়ে আবার চিরছে জলতল। চোখ কুচকে বললাম, ইস, কি ডেঞ্জারাস খেলা! মানুষ এসব খেলায় যে কি সুখ পায়। সহেলি উদাসীনভাবে বলল, যার যাতে আনন্দ। একটু বেখেয়াল হলেই তো হাড়গোড় ভেঙে পড়ে থাকবে। কত লোক তো শুনেছি এই করতে গিয়ে মারা গেছে। তবুও তো মানুষ জেনে শুনেই করছে রে। উত্তেজনা ছাড়া মানুষ বোধহয় থাকতেই পারে না। এই মৈনাকের কথাই ধর, ও কি এতই নির্বোধ রে যে বোঝে না চন্দ্রার সঙ্গে খেলার পরিণতিটা কি? নিষিদ্ধ পুলকের চার্ম কদিন থাকবে, তারপর তো পাখি ফুরুত, অন্য কোনো ডালে বসে লেজ নাচাবে। অফকোর্স আসল গাছটাকে না ছেড়ে। তখন মৈনাকের কি দশাটা হবে তুই ভাব একবার। আরো বেশি মদ খাবে, আরো বেশি নিজেকে ধ্বংস করবে, তাই তো? কথাটা হয়তো ভুল নয়, তবু চোখ পাকালাম। মৈনাকের ভবিষ্যৎ না ভেবে তোর কি ঘুম হচ্ছে না রে সহেলি? ওই বজ্জাত্তার শোকে তুই আবার কেঁদে ফেলবি মনে হচ্ছে। শুধু মৈনাক নয় রে, নিজের কথাও যে ভাবছি। দিব্যি সংসারটা ছিল, বয়স তো আমাদের কারোর থেমে থাকছে না রে। আস্তে আস্তে যে বুড়োই হচ্ছি। ভেবেছিলাম আমরা পরস্পর পাশাপাশি বেঁচে থাকতে পারবো, তাও তো হলো না। একটা সেফ ফিউচার ছিল, সেটাই উল্টে দিয়ে চলে গেল। কিন্তু মৈনাক তো একা একা হয়ে যাবে না রে, আমিও যে একা হয়ে যাব। আমারও যে সেই একই ফিউচার, একই ডেস্টিনি। আড়ম্বর আছে, সুখ সুবিধের অন্ত নেই, কিন্তু এই দেশে একা থাকা যে কি ভয়ঙ্কর রে। তুই অত ভাবছিস কেন? তোর তো বুবুন আছে, বুবুনের কথা ভাব। হাসালি রে, সহেলি বলে চলল। ছেড়ে মানুষের মতো কথা বলিস না। বুবুন আমায় প্রচণ্ড ভালোবাসে। সে আমার জন্য অরিট, আমায় আগলে রাখার চেষ্টা করছে, সব সত্যি। কিন্তু সেও তো একটু একটু করে নিজের বৃত্তে ঢুকে পড়বে, ঢুকতেই হবে। মার কথা ভেবে তো তার জীবনের কোনো স্বাদ আহ্লাদ থাকবে না, উইকেন্ড এনজয় করবে না, ডেটিং করবে না।
সব হতে পারে না। তার জীবনেও গার্লফ্রেন্ড আসবে, সেও নিজের সংসার বসাবে। আমি তো এতটা স্বার্থপর হতে পারি না। হতে চাইলেও বা বুবুন মানবে কেন তা? কদিন পরে হয়তো এই 8:30 থেকে 9টার মধ্যে ফোন করাটা ওর কাছে একটা বোরিং রিচুয়াল হয়ে দাঁড়াবে। আমার যতই খারাপ লাগুক, যতই অস্থির হই, এসব তো আমায় মানতেই হবে। সুতরাং সহেলি একটা প্রকাণ্ড দীর্ঘশ্বাস ফেলল, আর কিছু বলছে না। সহেলির চুপ করে থাকাটা আমার অসহ্য লাগছিল। জিজ্ঞেস করলাম, সুতরাং কি? পরিণতি সেই একই, তাই তো? প্রায় মৈনাকের মতো একা বেঁচে থাকা, একদিন একা একাই মরে পচে হেজে যাওয়া, তাই তো? সহেলি বিষণ্ণ হাসল। তুই হয়তো ভাবছিস আমি এই অছিলায় আবার মৈনাকের সঙ্গে একটা বোঝাপড়া নিয়ে একসঙ্গে থাকবো ভাবছি। না রে, আমাদের সম্পর্ক আর জোড়া লাগবে না। তবে আইরনিটা হলো, ডেঞ্জার গেম না খেলেও আমাকেও হাড়গোড় ভেঙে থাকতে হবে। সত্যি তো, এ যেন হেড ইউ উইন টেল আই লুজ। সহেলির ভবিষ্যতে সত্যিই তো আর কোনো আলোর রেখা নেই। মৈনা কত কাণ্ডর পরও যেভাবে ওর মনটাকে দখল করে আছে, নতুন করে সঙ্গী খুঁজে নিয়ে নিজেকে স্থির করাও সহেলির পক্ষে বোধহয় আর সম্ভব নয়। সহেলির কাঁধে হাত রাখলাম। শোন না, একটা কাজ কর না, এখানকার পাত্তারি গুটিয়ে দেশে ফিরে চল তো। তাহলেই প্রবলেম সলভ বুঝি? অন্তত বিদেশে একা একা পৌঁছতে তো তোকে হবে না। হ্যাঁ ঠিকই, আমারও মাঝে মাঝে চিন্তাটা আসে মাথায়। আর বছর কয়েকের মধ্যে বুবুন দাঁড়িয়ে যাবে, তখন তো আমি ব্যাক টু প্যাভিলিয়ন হতেই পারি। কি বল? ছেলে এখানে রইল, বুবুন এখানকার পরিবেশে রপ্ত হয়ে গেছে। ওখানে ওকে টেনে নিয়ে গেলে ওর উপরে ইনজাস্টিস করা হবে। আমি না হয় মাঝে মাঝে ওকে দেখে যাব, কিন্তু এই প্ল্যানটাতেও স্বস্তি পাই না রে। কেন? দেশে কোথায় ফিরবো, কার কাছে? শ্বশুরবাড়ির কথা বাদ দে, ওই ফ্যাক্টরটাই তো এখন বাতিল হয়ে গেছে। কেন? তোর দেও ও ননদরা যোগাযোগ রাখে না? কদাচিৎ কখনো মেল টেল করে বিজয়ায় নিউ ইয়ারে। মৈনাকের কীর্তির কথা তাদেরকে জানিয়েছিস? সব জেনেছে, সব। প্রথম প্রথম বেলেল্লেপনার কথা শুনে নিয়ম মাফিক একটু হাহুতাশ করত। এখন তাদের তেমন আর মাথা ব্যথা নেই। মৈনাকের বাবা মা তো ছেলের কাছ থেকে ডলার পেয়েই খুশি। আর দেও ননদের ভাবটা এমন, তোমরা বিদেশে গিয়ে কে কি করছো, আমরা তাতে নাক গলিয়ে কি করব? ইনফ্যাক্ট এবার বুবনের জন্মদিনে ওরা তো উইশ করতেও ভুলে গেল। ওদের গুলি মারত, ওরা তো তোর ইনলস। তুই নিজের ফ্যামিলির সঙ্গে থাকবি। নিজের ফ্যামিলি? হাসালি। দাদা বৌদিরা আছে ঠিকই, দিদি জামাইবাবুও আছে, কিন্তু তাদেরও তো নিজস্ব জগৎ আছে রে, ঘর সংসার আছে। সেখানে আমি গিয়ে গুঁতো মেরে কতটা ঢুকবো? যদিও দাদা বৌদিরা সবসময় ডাকছে, দিদিও বলছে আর থাকিস না ওখানে, চলে আয় চলে আয়। তবু ভরসা পাই না রে। মাসিমা? মাসিমা তো আছেন এখনো, তুই মাসিমাকে নিয়ে থাকবি? মা এবার কদিন, যা বলছিস। মা আমায় নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তা করে রে। যখনই ফোনে কথা বলে, দুটো কথা বলার পরেই গলা বুজে যায়। চোখের সামনে থাকলে তো তার আরো কষ্ট বাড়বে। না রে, দেশে ফেরাও আমার হবে না। তার চেয়ে এখানেই বেশ আছি, চাকরি বাকরি করছি, বাড়ি ঘরও আছে, বুবুনও আছে। দেশের জন্য মন কেমন করলে মাঝে মাঝে যাব, ঘুরে আসব। ছোট ছোট কয়েকটা ছেলে মেয়ে খেলতে খেলতে এদিকে চলে এসেছে। একটা ছেলের হাত থেকে প্লাস্টিকের বল ছিটকে গিয়ে পড়ে গেল পানিতে। ছেলেটা অমনি তরতর করে পানিতে নেমে গেছে, ধরার চেষ্টা করছে বলটাকে। গোড়ালি পানিতে নামলো, হাঁটু পানিতে, তারপর কোমর পানিতে। হাওয়ার তাড়া খেয়ে বল ভেসে চলেছে আরো দূরে, আরো গভীর পানিতে। এগোচ্ছে ছেলেটাও।
কাণ্ড দেখো, ডুবে যাবে যে। কথা বলে আমরা কাঁটা। দেখছি বাচ্চাটার কাণ্ড কারখানা। অবশ্য বিপদ কিছু ঘটল না। লম্বা চওড়া কৃষ্ণকায়ের শিক্ষিকা ধমকে ডেকে নিয়েছে ছেলেটাকে। বল পানিতে ভাসতে থাকলো আপন মনে। বাচ্চাগুলো অন্যদিকে চলে গেল এবার। দিনের তেজ মরে আসছে। আমরাও উঠলাম। হাঁটছি ঘাসের গালচে মারিয়ে। টুপটাপ পাতা খসছে গাছ থেকে। দেখছি শুকনো পাতার ওড়াউড়ি। গাড়ির দিকে যেতে যেতে সহেলি আবার চন্মনে। এক শ্বেতকায় বৃদ্ধ সান্ধ্য ভ্রমণে বেরিয়েছে। জড়তাহীন ভঙ্গিতে তার দিকে হাত তুলল, বলল, হাই, হাউ ইজ লাইফ? সহাস্যে জবাব দিল সহেলি, ও ফাইন। গাড়িতে বসে বললাম, আছিস বেশ, চেনা নেই শোনা নেই, যাকে তাকে হাই হুই করছিস। সহেলি উত্তর দিল, একদম অচেনা লোকও স্বচ্ছন্দে এখানে কুশল বিনিময় করে। কেন জানিস? এখানে সম্পর্কটা শুরু আর এখানেই শেষ। কোনো সম্পর্কই এদেশে শিকড় গজায় না, তাই ওই ফর্মাল থার্ডবারটুকু থাকে। কথাটা বাজল বুকে। শহরের মধ্যেও কি তবে শিকড়হীনতার যন্ত্রণাটা ঢুকে পড়েছে? কিংবা হয়তো নিজেকে শিকড়হীন করে উপড়ে ফেলতে চাইছে যন্ত্রণাটাকে? ভাবলেই বুকটা টনটন করে ওঠে। মেয়েটা সব অর্থে বিচ্ছিন্ন হয়ে কি করে যে বেঁচে থাকবে? সত্যি, কোথায় ছিল মেয়েটা আর কোথায় এসে পড়েছে? কোথায় সেই ভবানীপুরের ঘিঞ্জি গলি, কোথায় এই আটলান্টা? এখানে রাস্তায় মানুষ হাঁটে না বড়, এখনো অবধি একটা স্ট্রিট ডগও চোখে পড়েনি। বৈভব এখানে বিশালত্বের এক প্রসারিত গাম্ভীর্য নিয়ে বিরাজমান। শহরীটা শেষ পর্যন্ত এখানেই ডুবে গেল। নিপুণ ভঙ্গিতে একটা বড় বাঁক পেরিয়ে শহেরি জিজ্ঞাসা করল, কিরে, কি ভাবছিস এত? ছোট শ্বাস ফেললাম। কিছু না রে। রাতে কি খাবি বল আজ? অদ্বৈত শেষ রজনী, ইটালিয়ান ডিনার হয়ে যাক। না না, বাইরে খেতে হবে না, ফ্রিজে তো অনেক রান্না আছে। আচ্ছা বেশ, তাই হোক। আজ তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়িস, জম্পেশ করে একটা ঘুম দিয়ে নে। কাল তো আবার সকালেই তোর ফ্লাইট। গিয়ে তাড়াতাড়ি আগে গোছগাছটা সেরে ফেলতে হবে। সোজা বাড়ি চল। সোজা অবশ্য ফেরা হলো না। পথে জোর করে একটা পাবলিক্সে ঢুকলো সহেলি। ইয়া বড় একটা ব্রকলি কিনল। আমায় ব্রকলি ভাজা খাওয়াবে। ক্রসও নিলেও খান কয়েক। আমার ভোরের পানি খাবার। বাড়ি ঢুকে দেখি ভয়েস রেকর্ডারে আলো পিপ পিপ করছে। সহেলি একটু অবাকই হলো। বুবুন আজ এত তাড়াতাড়ি ফোন করলো যে? সবে তো 8:10। সোফায় শরীর ছেড়ে দিয়েছিলাম। অলস মেজাজে বললাম, দেখ, অন্য কেউ হয়তো হবে, মেসেজ রেখেছে। অন্য কেউ মানে কি মৈনাক? এ তো আমি স্বপ্নেও ভাবিনি। রেকর্ডার চালু হতেই পলকে স্নায়ু টানটান। কড়া গলায় মৈনাক ধমকাচ্ছে, ভেবেছ কি তুমি? ছোট রকমের একটা সীমা থাকা উচিত। এত বড় সাহস তোর? লিজাকে তুই অপমান করিস? চন্দ্রাকে হিংসা করে তোর কোনো লাভ হবে না, বুঝলি? শোন মাগি, তুই আমার চন্দ্রার পায়ের নখের যুগীয় নোস। আরও একটা কথা শুনে রাখ, তোর মতো জ্ঞান জ্ঞানে মেয়ে ছেলেকে আমি কোনোদিনও ভালোবাসিনি। একদিন যে তোকে সহ্য করে ঘর করেছি, এটা তো 14 পুরুষের কপাল। তুই আর তোর ছেলে, বুঝলি? তোরা দুটোই আমার চোখের নোংরা আবর্জনা। কথাটা তোর ছেলের মাথাতেও ঢুকিয়ে দিস, সে যেন ভুলেও কখনো আমার সঙ্গে রিলেশন তৈরি করার চেষ্টাও না করে। মনে রাখিস। সহেলির মুখ সাদা হয়ে গেছে। কথাগুলো যেন রাশি রাশি জোঁক হয়ে রক্ত শুষে নিয়েছে সহেলির মুখ থেকে। ধপ করে বসে পড়ল সহেলি। কাঁপতে কাঁপতে বলল, দেখলি, শুনলি তুই? রেকর্ডারটা চলছে। গা শিরশির করা যান্ত্রিক শব্দ। উঠে গিয়ে বোতাম টিপে বন্ধ করলাম। দাঁত কিরমির করে বললাম, বাস্টার্ড, একটা আদ্যন্ত মুখোশধারী খচ্চর। সহেলি দুদিকে মাথা নাড়ছে অস্থিরভাবে।
অস্ফুটে বলল, আমি ফিরে যাব, আমি চলে যাব, আমি বাড়ি চলে যাব, আর থাকবো না, আর থাকবো না আটলান্টায়। পরদিন সকালে সহেলি আমায় এয়ারপোর্টে পৌঁছে দিতে এসেছে। এখান থেকে আর বাড়ি ফিরবে না, অফিস চলে যাবে। আজ থেকে আবার তার কেজো দিনের শুরু। সুটকেস দুটো ট্রলিতে চাপিয়ে সহেলিই ঠেলছে, আমায় হাত লাগাতেও দিচ্ছে না। লাউঞ্জে ঢুকতেই সুবিরদার গাঁক গাঁক গলা, এই যে কাবেরী, তুমি তো ডেঞ্জারাস, আর একটু দেরি হলে আমাদের প্লেনটাই ফেল করে যাচ্ছিল। লজ্জাই পেলাম, সঙ্গী সাথীরা সকলেই এসে গেছে, মালপত্র চেক ইন না করে অপেক্ষা করছে আমারই জন্য। মনে মনে একটু ভালোও লাগলো। আমাদের টিমের অনেকের সঙ্গেই আমার তেমন ঘনিষ্ঠতা নেই, কারোর কারোর সঙ্গে তো প্লেনেই প্রথম আলাপ, তবু একসঙ্গে আসার সুবাদে এক ধরনের সখ্য তৈরি হয়ে গেছে। এইটুকুই তো মানুষ আশা করে। হালকা গলায় বললাম, এমা, আমি তো লেট করিনি, ফ্লাইটের তো এখনো 1 ঘন্টা বাকি। 1 ঘন্টা আর কতটুকুনি সময়? এখান থেকে প্লেন কতটা রাস্তা খেয়াল নেই তোমার? এতক্ষণ মাথায় ছিল না, স্মরণ করিয়ে দিতেই হৃৎকম্প। সিকিউরিটি চেকিংয়ের বেড়াটপকে দুস্তর পথ পাড়ি দিতে হবে, লম্বা এসকেলেটর বেয়ে হুহু করে পাতাল প্রবেশ, সেখান থেকে ভূগর্ভস্থ ট্রেন ধরে নির্ধারিত স্টেশনে, আবার এসকেলেটরে উত্থান, দীর্ঘ প্যাসেজ ধরে হাঁটা, নম্বর মিলিয়ে গেট খুঁজে বার করা। আটলান্টা এয়ারপোর্টটার বিশালত্ব দেখলে সত্যিই বুক ধরাস ধরাস করে। সহেলি বলছিল বটে, এটাই নাকি এখন পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর। হতেই পারে, আকাশে যা ঘুড়ির মতো প্লেন উঠছে সর্বক্ষণ। তাড়াতাড়ি বলে উঠলাম, চলুন চলুন, ঝটপট লাইনে দাঁড়িয়ে যাই। স্লথ গতিতে এগোচ্ছে লাইন। দৈত্যাকৃতি এক কৃষ্ণকায় যুবতী কাউন্টার সামলাচ্ছে, বাজ পাখির চোখে পরীক্ষা করছে সমস্ত কাগজপত্র, প্রতিটি বিদেশিকে জরিপ করছে সন্দিগ্ধ দৃষ্টিতে। সহেলিও আমার সঙ্গে চলছিল পাশে। ভদ্রতা করে সুবিরদাকে জিজ্ঞেস করল, আপনাদের হেলেন দেখা কেমন হলো? হেলেনের আর দর্শন পেলাম কোথায় বলুন তো? আপনি তো কাবেরীকে নিজের গুহায় পুরে রাখলেন, সেই দুঃখে হেলেনের দিকে আর মুখ ফেরানোই হলো না। সুবিরদার সামনে দেবার্চনা, কত্থক শিল্পী, লঘু ছন্দে বেজে উঠল, কেন ব্লগ দিচ্ছেন সুবিরদা? আপনার পেট খারাপ হলো বলেই তো ট্যুরটা ক্যান্সেল হলো। অভিনেতা দীপাঞ্জন হাতে স্নান গ্লাস ঘোরাতে ঘোরাতে কুট কাটল। পেট খারাপের আর দোষ কি, খাঁটি জিনিস খাওয়ার অভ্যাস নেই। ওদিকে লোভে পড়ে 1 গ্লাস আমেরিকান ক্রিম মিল্ক খেয়ে নিলেন, হবেই তো। হিহি করে হাসছে সবাই। সুবিরদা হাসতে হাসতে মালপত্র ওজন করাচ্ছে। লাগেজ চলে গেল কনভেয়ার বেল্ট পেয়ে। বোর্ডিং পাস হাতে করে কাউন্টার থেকে সরে এলাম। সহেলির সঙ্গে দাঁড়িয়েছে একটু তফাতে। সহেলির চোখ ছলছল করছে। হাত রাখলাম সহেলির কাঁধে, বললাম, এই 3টে দিন খুব ভালো কাটল রে। সহেলি শুকনো হাসল, খই আর, সারাক্ষণ তো তোকে খালি দুঃখের কাহিনী শুনিয়ে গেলাম। তা বাজে কথা বলিস না, কলকাতা কবে আসছিস রে? দেখি। এই তুই কিন্তু কাল বলেছিস এবার চলে আসবি। যাব তো, সব দিক আগে একটু সামলে নি, বুবুনের পড়াশুনোটা আগে শেষ হোক। হ্যাঁ হ্যাঁ, তারপরেই আয়, এখানে আর তোর পড়ে থাকার কোনো মানে হয় না রে। দেখি। কি তখন থেকে দেখি দেখি করছিস? বুঝিসই তো বুবুনের পড়াশোনার কি হিউজ খরচ। সহেলি ঢোক গিল। এর সঙ্গে বাড়ির ইনস্টলমেন্ট, গাড়ির লোন সবই তো চালাতে হচ্ছে রে। তো হাতে কিছু পয়সা করে না জমিয়ে কি করে যাব? তাহলে তোরা যাওয়া হয়েছে, ছেলের পড়া শেষ হবে, ছেলে দাঁড়াবি, তারপর তুই টাকা জমাবি, ততদিনে বুড়ি হয়ে যাবি রে। সহেলি কোনো প্রতিবাদ করল না, আমার হাতের ওপর হাত রেখেছে। একটুক্ষণ মুখের দিকে তাকিয়ে থেকে চোখ নামিয়ে নিল।
ভিজে গলায় বলল, সন্ধেবেলা একটা ফোন করিস নিউ জার্সি থেকে। মৌনমুখর ডাকছে চেঁচিয়ে, কাবেরীদি আসুন। সিকিউরিটি চেকিংয়ের জন্য চলেছি দল বেঁধে। বাঁক নেওয়ার আগে তবু ঘুরে তাকালাম পিছনের দিকে। সহেলি এখনো দাঁড়িয়ে, ডালপালাহীন নিষ্পত্র গাছের মতো, একেবারে একা, হাত নাড়ছে। বুকটা আমার চিনচিন করে উঠল। বুঝতে পারলাম সহেলি আর ফিরবে না। অন্তত মৈনাক যতদিন আটলান্টায় আছে সেও এখানেই থাকবে। শুনছিলেন আজকের গল্প শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত সহেলি। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যেই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হচ্ছে। নমস্কার।